হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আজকে কি বিষয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা সবাই কমেন্ট করো আমার ছেলেকে নিয়ে, আমার ছেলের জন্য আমি কি কি করি, আমার ছেলের কিভাবে যত্ন নেই। তো তোমাদের যাদের বেবি হয়েছে, আমার বেবি হয়তো 1 সপ্তাহ 2-4 দিনে ছোট বড় আর কি। তো আমার ছেলের চেহারার সঙ্গে তোমাদের ছেলের তোমরা অনেকেই তুলনা করো, কিভাবে যত্ন নেই না নেই, কি খাওয়াই না খাওয়াই, সেটাই যেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই বিষয়ে কথা বলতে আজকে আমি বসে পড়েছি। তো আমার ছেলের বয়স কত সেটাই আগে তোমাদেরকে বলি। তো আমার ছেলের বয়স জানুয়ারির 12 তারিখ আসলে কিন্তু পুরোপুরি 4 মাস হবে, এখনো 4 মাস কমপ্লিট হয়নি। তো আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে তোমার ছেলের অন্নপ্রাশন কবে। তো আমার ছেলের অন্নপ্রাশন আমরা 6 মাসে দেব। কারণ হচ্ছে এদিকে আমার ছেলে 4 মাস হয়, কিন্তু যদি মাস দিয়ে ধরি তো যখন ওর অন্নপ্রাশন হবে এমনি ওর বয়স হবে 5.5 মাস, মাস দিয়ে ধরলে কিন্তু 6 মাস হবে। আর ছেলেদের আমাদের মধ্যে 6 মাসে নয়তো 8 মাসে দিতে হয়। তো আমার ছেলে দাঁত শিরশির করে, ও সবসময় আঙ্গুল ঢুকিয়ে চাবায়, তারপর ওকে খাওয়ালেও কামড় মারে, এরকম আর কি। মনে হয় ওর দাঁত হয়ে যাওয়ার একটা ভয় আছে, যেই কারণেই ওর অন্নপ্রাশনটা আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো আর কি। তো তাই জন্য 6 মাসে ওর অন্নপ্রাশনটা হয়ে যাবে, কিন্তু বয়স ওর তখন ওই 5.5 মাস এরকম হবে আর কি। তো চলো এখন আসল কথায় আসি, যে আমার ছেলের আমি কিভাবে যত্ন নেই সেগুলোই আমি তোমাদেরকে খুলে বলি। কারণ ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, কারণ বেবিদের সবকিছু শেয়ার করা ইউটিউব গাইডলাইনের বাইরে। তো সেদিন আমি আমার ছেলেকে স্নান করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওকে আমি কাপড় পরিয়েছি, তারপরেও ইউটিউব থেকে আমাকে মনিটাইজেশন অফ করে দিয়েছিল। তারপর আমি কমপ্লেন জানিয়েছি যে কেন অফ করে দিয়েছেন। আমি তো ঠিকঠাক ভাবেই ভিডিওটা করেছি। আমার ছেলেকে তো আমি ধুতি টাইপ করে প্যান্ট কাপড় পরিয়েছিলাম। তারপর সেটা ইউটিউব থেকে চেক করার পর দেন আমার চ্যানেলটা ঠিক করে দেয়, ভিডিওটাতে যে মনিটাইজেশন অফ করে দিয়েছিল সেটা অন করে দেয়। তো তাই জন্যই আর কি সবকিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি না। তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে বলেই দেই যে কি কি যত্ন নেই, কিভাবে কি করবে, যাতে তোমাদের বাচ্চারাও এরকম হয় আর কি। আর এই ঠান্ডার দিনেও কেন আমার ছেলের এখনো সর্দি এগুলো লাগেনি সেটাও বলবো, সবটাই বলবো। তো চলো কেউ স্কিপ করে যেও না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট তোমরা সবাই বলো যে আমার ছেলে কিভাবে এত গোলু গোলু। তোমাদের বেবি আমার বেবি একই সঙ্গে হয়েছে, 1-2 দিনের 4 দিনের হেরফের, তবুও কেন তোমার বেবির এত সুন্দর চেহারা, আমার বেবির কেন চেহারা নেই। সবার আমি এটা জানি না কেন, আমি যেগুলো মেনটেন করি সেগুলোই তোমাদেরকে বলি। আমার ছেলের যখন শি করে দেয়, একবার শি করা মাত্রই ওকে কিন্তু খাওয়ানো হয়। কারণ সবাই বলে বেবিরা যে খাবারটা খায় একদম জলের মতো, ওরা একবার শি করে ফেলে খাবারটা কিন্তু বের হয়ে যায়। তো তাই জন্য ও একবার শি করলেই ওকে খাওয়াই। আর যখন আমি ডাইপার বা প্যাম্পাস পরাই তখন তো বুঝতে পারি না যে ও খিদে পেয়েছি কিনা। তো সেটা একটা আমার আইডিয়া হয়ে গেছে যে ওকে আমি 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, এখনো খাওয়াইনি, তো এখন ওকে খাওয়ানো উচিত। ওই আইডিয়াই কিন্তু আমি ওকে খাওয়াই, যে না এইটুকু টাইমের মধ্যে তো ওকে আমি খাওয়াতাম, তার এখন ওর খাওয়ার সময় হয়ে গেছে, সেটা বুঝে আমি ওকে খাওয়াই বা ওকে খাওয়ানোর চেষ্টা করি। যদি ও খায় তাহলে ভেবে নিই যে খিদে পেয়েছে, আর যদি না খায় তাহলে ভাববো যে খিদে পাইনি, ওইভাবে খাওয়াই। আর তোমরা জিজ্ঞাসা করো যে গনে কতবার খাওয়াই, সেটা তো বলা সম্ভব না, গনে কিভাবে খাওয়াই। কারণ এটুকু বাচ্চাকে কেউ গনে খাওয়ায় না, 10 মিনিট 15 মিনিট পর পর ওকে কিন্তু খাওয়ানো হয়, এটা আমি তোমাদেরকে বলতে পারি। তাছাড়া এটা বলতে পারবো না যে দিনে 10 বার খায় না 20 বার খায়, এটা বলা অসম্ভব ব্যাপার, তাই না? তাই জন্য এটা বলতে পারবো না। আর আমার ছেলেকে যে ওষুধগুলো দিয়েছে ডক্টর, 2টো ওষুধ দিয়েছে, যেটা ওকে প্রত্যেকটা দিনই খাওয়াতে বলেছে। আর আমি টাইম মেনটেন করে খাওয়াই। সকালে একটা ওষুধ ওকে খাওয়ানো হয়, যেটা 2 বার করে খাওয়ানো হয় আর কি, যেটা হচ্ছে বেবির ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তো সেটা আমি সকাল 10টার মধ্যে কিন্তু একবার ওকে খাইয়ে দিই, যেহেতু রাতে আমি ওকে 9টার মধ্যে ওষুধটা খাওয়াই। তো তাই জন্য 10টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি, 10টার ওপারে গিয়ে কিন্তু খাওয়াই না। টাইম দেখি যে 10টা বেজে গেছে, তো এর মধ্যে আমাকে খাওয়াতেই হবে, যে করেই হোক, যতই আমি ব্যস্ত থাকি। আর রাতে ঘুমানোর আগে ওকে খাইয়ে দিই। আর যদি ও ঘুমিয়েও পড়ে, আমি ওকে ঘুমানো অবস্থায় কোলে নিয়ে তারপর ওকে খাওয়াই, কারণ ওষুধটা মিস যাওয়া যাবে না। আর যেটা ভিটামিন ডি সেটা একবার খাওয়াতে হয়, যেহেতু সকালে আর রাতে খাওয়াই ওকে। ওই যে ব্রেন ডেভেলপমেন্টের ওষুধটা যেটা 2 বার করে খাওয়াই, তো ভিটামিন ডিটা তো একবারই খাওয়াতে হয়, সেটা আমি দুপুরবেলা ওকে খাওয়াই, 2টো থেকে 3টার মধ্যে খাওয়াই আর কি। তাহলে 3 টাইমে ওর ওষুধটা হয়ে যায়। আর আমি কিন্তু আমার ছেলেকে ডিরেক্ট বেস ফিটিং করাই, কোনো বোতলের সাহায্যে না। বোতল আমি কিনেছিলাম যখন ও খুব ছোট ছিল, যখন ওর 1 মাস বয়স। খাওয়াতে গেলেই গলায় লেগে যেত, খাওয়ানোর পর শোয়াতাম কিছুক্ষণ বাদে তবুও গলায় লেগে যেত, তাই জন্য কিনেছিলাম। কিন্তু সেরকম ভাবে ওকে বোতল দিয়ে খাওয়ানো হয় না। যখন আমি বাইরে যাই, তোমরা অনেকে জিজ্ঞাসা করো তুমি যখন বাইরে যাও তখন তুমি কিভাবে তোমার বেবিকে খাওয়াও, অনেকেই ভাবে হয়তো অসুবিধা হয়।
তো আমি যখন বাইরে যাই তখন কিন্তু আমি ব্রেস্ট মিল্ক বোতলে করে নিয়ে যাই, সেই বোতল দিয়ে ওকে খাওয়াই। আর ও বোতলে সেরকম একটা খেতে চায় না, তো তাই জন্য আমি সেরকমভাবে বাইরে কোথাও যাইও না। শুধু আমি একদিন জুয়েলারি কিনতে গেছিলাম, আর বাবার বাড়ি যখন আসি, যেহেতু কারে করে আসি, আমি কিন্তু ওকে মানে ভালো করে একটু ঢেকে ওকে কিন্তু আমি ডিরেক্ট ব্রেস্ট ফিডিং করাই, কারণ বোতলেও সেরকম খেতে চায় না। যখন ভাবি যে না বোতলে আমার নিয়ে যাওয়াই প্রয়োজন, কারণ এমন হলো একটু ভিড়ের জায়গায় ওর খিদে পেয়ে গেল, কান্নাকাটি করবে, তো তখন যেন আমি ওকে খাওয়াতে পারি, তাই জন্য আমি একটু করে ব্রেস্ট ফিড মানে ব্রেস্টটা হচ্ছে বোতলে করে নিয়ে যাই, ব্রেস্ট মিল্কটা আর কি। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা বলো যে ছেলে আমার দিনে কতবার ঘুমায়, কখন ঘুমোয়, তো ও দিনের বেলাও ঘুমায় কিন্তু একটু কমই ঘুমায়, কিন্তু রাতে কিন্তু ভীষণ ঘুমায়। রাত যখন 9:30 বেজে যাবে মানে ও আর জেগে থাকবে না, 9:30 দিয়ে ঘুমিয়ে পড়বে, রাত্রে 12টার দিকে উঠবে কোনোদিন, মানে 12টার আগে কখনো ঘুম থেকে উঠবে না, 9:30টায় ঘুমালে পরে হয় 1:30টার দিকে নয়তো 2টার দিকে উঠবে, আর নয়তো 12টার দিকে উঠলে পরে ওদিকে আবার 2টার দিকে ঘুম থেকে উঠবে এরকম। কিন্তু 3টার পরে ও আর ঘুমোতে চায় না, 3টার পরে এই 5:30 6টা পর্যন্ত জাগনা থাকবে, তারপর 6টা যেই বেজে যাবে তারপর কিন্তু ঘুমিয়ে পড়ে, 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে পড়ে। তারপর যখন ও ঘুম থেকে ওঠে 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে, তখন কিন্তু ওকে তেল মাসাজ করানো হয়, কারণ এটা ডেইলি রুটিন, ওকে তেল মাসাজ করাতেই হবে। সকালে ওকে তেল মাসাজ করা হয় 8টার দিকে, আর 10টার দিকে কিন্তু ওকে স্নান করানো হয়, তার মাঝেই কিন্তু ওকে ওষুধটাও খাওয়ানো হয়, যেটা ওর ডেইলি ওষুধ আছে আর কি, 2বার করে খাওয়ানো, ওটা খাওয়ানো হয়। আর 10টার মধ্যেই কিন্তু ওকে স্নান করানো হয়, কখনো কখনো 11টা বেজে যায়, কিন্তু 11টা পার হয়ে গেলে ওকে আর সেদিন স্নান করানো হয় না, মানে মুখ মুছে দিই, এরকম করি, গরম জল দিয়ে মুখ মুছে দিই, মাথাটা একটু মুছে দিই। আর ওর জিভ কিন্তু আমি একদিন বাদে বাদে পরিষ্কার করে দিই, রোজ পরিষ্কার করে দিলে কি হয় বলো তো, জিভটা ছাল চলে যেতে পারে, তাই জন্য একদিন বাদে বা 2দিন বাদে আমি জিভ পরিষ্কার করে দিই, রোজ কিন্তু দেই না। এই হচ্ছে ব্যাপার, কিন্তু জিভটা মাস্ট বেবিদের পরিষ্কার করে দেওয়া উচিত, না হলে কি বলতো, জিভটা পরিষ্কার করে না দিলে খেতে খেতে জিভের মধ্যে একটা মানে কি বলবো, দুধের একটা কিরকম দাগ বসে যায়, তো যেই কারণে ওরা খাওয়ার টেস্টটা পায় না, তার জন্য পরিষ্কার করে দেওয়া উচিত। তাই আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে বলবো। একটা ভালো কাপড়, আমি কাপড় আলাদা করে রেখেছি, যেটা দিয়ে ওর জিভ পরিষ্কার করা, ওর মুখ পরিষ্কার করা এই কাজেই ব্যবহার করি। সুতির নরম কাপড়, গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিই, মানে গরম জলের মধ্যে দিয়ে কিন্তু জাল দিই আমি কাপড়টাকে, যখন কাপড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যখন দেখি জলটা ফুটছে, তখন জলটাকে একটু হালকা ঠান্ডা করি যেন কাপড়টা চেপা যায়, তো কাপড়টা চিপে তারপর ওই কাপড়টা কিন্তু আঙ্গুলে পেঁচিয়ে ওর জিভ পরিষ্কার করে দিই। আর কোনো রকম তুলো ব্যবহার করি না, তুলো ব্যবহার করলে কি হয়, কখনো কখনো তুলো কিন্তু জিভে আটকে যেতে পারে, তাই জন্য সুতির কাপড় দিয়ে করাটাই আমার মনে হয় বেস্ট। তো এইভাবেই ওর জিভটাও পরিষ্কার করা হয়। এই হচ্ছে আমার ছেলের ডেইলি রুটিন। আর আমার ছেলেকে প্যাম্পাসকে আমি সবসময় পড়াই, ওকে কিন্তু সকালে কখনোই প্যাম্পাস পরানো হয় না, ওকে আমি যখন 2টো পার হয়ে যায়, এদিকে বিকেল হয়ে যায়, তো ওই টাইমে মানে 3টা 4টার দিকে আমি ওকে একটা প্যাম্পাস পরাই, যেটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আর কি থাকে, মানে 3টা 4টার দিকে পড়ালে ওদিকে 6টা 7টার দিকে খুলে দেই আর কি। তারপর কিছুক্ষণ মানে প্যাম্পাস পরিয়ে আমি ওকে আরেকটা প্যাম্পাস কিন্তু কখনোই পরাই না, প্যাম্পাস পরানোর পর মানে কোনো 8 ঘন্টা এরকম ওকে একটু রেস্ট দিই, মানে কাপড় পরাই, কারণ যেহেতু প্যাম্পাস পরলে ভেতরটা গরম হয়ে থাকে, তাই সঙ্গে সঙ্গে আরেকটা প্যাম্পাস পরাই না, তাতে র্যাশ হয়ে যায়, বাচ্চাদের ছুলে যায়, তাই জন্য প্যাম্পাস পরানোর পর যখন প্যাম্পাসটা খুলে দেই আধা ঘন্টা পরে ওকে আবার প্যাম্পাস পরানো হয়, সঙ্গে সঙ্গে পরানো হয় না। তো ওকে আমি সারাদিনে 3টা প্যাম্পাস পরাই, দিনে একটা পরাই, মানে এই সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা পড়ে, আর রাতে ঘুমানোর সময় কিন্তু যখন 9টার দিকে পড়ে, 7টার দিকে খুলে দেই, তখন এই 9টা 9:30 পর্যন্ত ওকে এমনি রাখি কাপড় পরিয়ে, তারপর 9:30টার দিকে যেহেতু ঘুমিয়ে পড়ে তখন একটা প্যাম্পাস পরিয়ে দেই, আবার রাতে কিন্তু আবার একটা প্যাম্পাস খুলে সাথে আবার প্যাম্পাস পরিয়ে দিই, কিন্তু দিনের বেলা যেহেতু ওকে মানে এমনি ফাঁকাই রাখা হয়, তাই জন্য সেরকম একটা প্রবলেম হয় না। আর যে কোনো প্যাম্পাস আমার ছেলের কিন্তু শুট করে, কোনো রকম র্যাশ হয় না। যখন খুব ছোট ছিল তখন ওর র্যাশ বের হতো, 1-2বার বেরিয়েছে, তারপর যখন পড়াতে একটা অভ্যেস হয়ে গেছে, এখন আর কিছু হয় না। আর আমি যে তেলগুলো ছেলেকে ইউজ করাই, প্রথমের দিকে কিন্তু যেটাই ইউজ করাতাম র্যাশ বেরিয়ে যেত, যেহেতু খুব ছোট ছিল, মায়ের গর্ভ থেকে শুধুমাত্র বের হয়েছে, তখন কিন্তু অনেক কিছুই বাচ্চাদের শরীরে শুট করে না, অনেক র্যাশ বেরিয়ে গেছিল ওর মুখ দিয়ে, শরীর দিয়ে, গলা দিয়ে, তবু ওকে কিন্তু আমি ক্রিমগুলো ব্যবহার করাতাম, এটা ভেবে যে আজকে ওর র্যাশ উঠেছে, কালকে আস্তে আস্তে ওটা শরীরে বসে যাবে, তখন আর কিছু হবে না। তো তখন ওকে দিতাম, তবুও ওর র্যাশ বেরোতো, এরকম করতে করতে একদিন মানে ওর শরীরের মধ্যে ওই তেল, শ্যাম্পু, সাবান সব মানে বসে গেছে, তারপর থেকে আর ওর কোনো রকম প্রবলেম হতো না। আস্তে আস্তে আমার ছেলে এখন সর্ষের তেল দিলেও শুট করে, ডক্টর যে তেল দিয়েছে, ক্রিম দিয়েছে, সবকিছু কিন্তু ওকে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো আমার ছেলে সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম, যতটুকু বলার ছিল। আর আমার ছেলে এই জন্যই গোলু বলু, কারণ ওকে টাইম টু টাইম সবকিছু দেওয়া হয়, মেডিসিন খাওয়ানো, মানে ওকে কখনোই একটুও খিদের কষ্ট করতে দেওয়া হয় না,
মানে ওর পেট ভরা থাকতেই ওকে খাওয়ানো হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। মানে 10 মিনিট পর পর ওকে আমি কিন্তু খাওয়াই। এই যে কথা বলছি, ভিডিওটা করে গিয়ে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করবো, দেখবো খায় কিনা। যদি ও না খায় সেটা পরের ব্যাপার, যদি খায় তখন খাবে, এরকম আর কি। মানে সি করে দেবে তারপরে যে ওকে খাওয়াবো সেটা কিন্তু না, একটু বাদে বাদেই আমি ওকে খাওয়াই, টাইম দেখে দেখে। মানে 10-15 মিনিট হয়ে যাওয়া মানে ওকে খাওয়াতেই হবে, এরকম একটা ব্যাপার। এখনই ভিডিওটা কাটবো না, ভেবেছিলাম কাটবো, ফট করে মনে পড়লো তোমরা আমার ছেলের ওষুধ ক্রিম এগুলো দেখতে চাও। আমি অনেকবার দেখিয়েছি, ভাবলাম এই ভিডিওটাতে দেখালে পরে তোমাদের হয়তো সুবিধা হবে। তো চলো আমার ছেলের তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম সব তোমাদেরকে এখন আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ছেলের বডি লোশন, ঘানির তেল দিয়ে ম্যাসাজ করানো হয়। যখন গরম ছিল তখন এই তেলটা ইউজ করাতাম। অ্যাকোয়া সফট, এটা হচ্ছে আমার ছেলের ফেস ক্রিম, আর এটা হচ্ছে শ্যাম্পু স্পু, আর এটা হচ্ছে পাউডার যেটা দিয়ে কাজলের টিপ দিয়ে দেওয়া হয়, আর এটা হচ্ছে সাবান, এই সাবানটা দিয়ে আগের দিন স্নান করাচ্ছিলাম। এই ওষুধটা ছেলের দিনে 2 বার খায়, সকালে আর রাত্রে, আর এটা খায় দুপুরবেলা, মানে 1 বার ভিটামিন ডি, আর এটা হচ্ছে পেট ব্যথা হলে ওকে খাওয়ানো হয়। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার ছেলে কোন ক্রিম, কোন বডি লোশন, কোন সাবান ইউজ করে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাবানটার খাপটা আমার কাছে নেই, যেটাতে কভার করা থাকে সাবানটা, ওটা কোন কোম্পানি সেটাও তোমাদেরকে বলেই দিলাম। টেডি বিয়ারের স্পু, ওই মানে যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুরই কিন্তু ওই সাবানটা। তোমরা যদি কেউ নিতে চাও আর কি, তোমরা নামটা বললেই তোমাদেরকে দিয়ে দেবে আর কি। তোমরা শ্যাম্পুটা দেখালেই তোমাদেরকে দিয়ে দেবে যে এই কোম্পানিরই নেবো আমরা আর কি। তো এখন তোমাদেরকে বলি যে এই যে পুরো ঠান্ডাটা গেল, আমার ছেলের কিন্তু একবারও ঠান্ডা লাগেনি বা জ্বর কোনোদিনও আসেনি। অনেক বেবিদেরই দেখছি এরকম হচ্ছে, মানে এই ঠান্ডার মধ্যে 2-4 বার করে ঠান্ডা লেগে গেছে, পাম্প লাগাচ্ছে, এগুলো দেখছি। ভগবান করে আমার ছেলে এখনো পর্যন্ত ভালো আছে। কারণ বাচ্চাদের সবসময় ঢেকে ঢুকে রাখতে নেই। এই যে বড়রা সবসময় বলে না যে বাচ্চাদের মাথায় টুপি পরাও, পায়ে মোজা পরাও, মোটা মোটা জামা পরাও, আমার মনে হয় যেটা আমি নিজের দিক দিয়ে আমি করেছি আমার ছেলের জন্য, আমার ছেলের তাতে কিন্তু ঠান্ডা লাগেনি। বাচ্চাদেরকে সবসময় খুব একদম ঢেকে ঢুকে রাখতে হয় না। সিজারের বেবিদের খুব ঠান্ডা আবার খুব গরমও কিন্তু। দেখবে ওরা বেশি ঢেকে রাখলে ঘেমে যায়, মাথার পেছন সাইডটাতে তোমরা হাত দিয়ে দেখবে ঘামছে ওরা। তো তাই জন্য সেই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই টুপি পরাতে হবে, মোজো পরাতে হবে, কিন্তু মাঝে মাঝে দেখতে হবে যে মাথাটা ঘেমে যাচ্ছে নাকি। যদি মাথাটা ঘেমে যায় তাহলে ভাববে, যদি ঘেমে যায় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। তো সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে ঘামটা মুছে দেওয়ার চেষ্টা করবে। আর বাচ্চাকে পরাবে তোমরা, শীতের কাপড় তো পরাতেই হবে, কিন্তু খুব একটা গরম লেগে যাবে এই টাইপের কাপড়গুলো একটু কম পরানোর চেষ্টা করো। মানে এরকম তোমরা রাখো যে বাচ্চার ঠান্ডা লাগবে না, বাট এরকম তোমরা কাপড় পরিও না যে এমন মানে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য বাচ্চাদের এত গরম সোয়েটার পরিয়ে দিলে যে ভেতরে ভেতরে বাচ্চাটা ঘেমে যাচ্ছে, তাতে কিন্তু বাচ্চাদের সর্দি লাগবে, জ্বর হবে, এমনকি কফ বসে গিয়ে শ্বাসের প্রবলেম হবে। তো এই জিনিসগুলো মেনে চলি, তাই জন্যই কিন্তু আমার ছেলের ঠান্ডা লাগে না। এমনি কিন্তু আমি সারা দিন জল ধরি, এগুলো ভুল কথা যে মা জল ধরলে বাচ্চা ঠান্ডা লাগবে, এটা একদমই ভুল কথা। ওর শরীরে ঠান্ডা লাগলে ওকে ঠান্ডা লাগবে, আমার দিক দিয়ে ওর কোনো ব্যাপার না। কিন্তু এগুলো আগেকার দিনে মানুষ কেন বলতো আমি জানি না, আমি যেটা নিজের দিক দিয়ে দেখেছি। আর আমার ছেলের ঠান্ডা লাগেও নি, তোমরাও দেখতেই পাচ্ছ, লাগলে তোমাদেরকে বলতামই। তোমরা বেবিদেরকে সবসময় একটু নর্মাল সোয়েটার পরাও, পারলে তোমরা কোলে নাও, একটু তোমরা চাদর দিয়ে ঢেকে দাও, ওয়েদারের সঙ্গে ম্যাচ করে তোমরা বাচ্চাদেরকে জামা কাপড় পরাও। কিন্তু সব সময় এখন একটু গরম পড়েছে, এখনো সোয়েটার পরিয়ে টুপি টুপি পরিয়ে ঢেকে ঢুকে রাখলে পরে বাচ্চাদের তো ঠান্ডা লাগবেই, ঘামের থেকেই বাচ্চাদের ঠান্ডা লাগে। তোমরা সোয়েটারটা একটু হালকা পরাও, বেবিদের হচ্ছে পাটা যেন সবসময় গরম থাকে, তাহলে কখনোই ওদের কিন্তু ঠান্ডা লাগবে না, সর্দি হবে না, শ্বাসের প্রবলেম হবে না, এগুলো হবে না আর কি, এটাই ব্যাপার। আর আমি সেদিন হচ্ছে আমার ছেলেকে স্নান করাচ্ছিলাম টপে বসিয়ে, তো একজন বলেছিল, 2-1জনই বলেছে দেখলাম, যে হয়তো আমি ছুপাচ্ছি, আমার ছেলের বয়স অনেকটাই, না হলে কি আর বসতে পারে। আমি এর পরের দিন তোমাদেরকে বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে দেবো যে আমার ছেলের বয়স কত। আমার ছেলে 12 সেপ্টেম্বর জন্ম হয়েছে, তোমরা এখন হিসাবটা করে নাও, বাড়িতে যাই তখন তোমাদেরকে বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে দেবো, একদম প্রমাণ স্বরূপ দেখিয়ে দেবো আমার ছেলের বয়স কত। আর ও কিন্তু ভালোভাবে বুঝতে পারে না, ওকে কিন্তু আমি ধরে থাকি, তোমরা দেখতেই পারবে আমি 1 হাত দিয়ে ধরেছি ওর হাতের এই জায়গাটাতে, কারণ পুরো ওর ভরটাই আমার হাতের মধ্যে ছিল, কারণ ও এখনো বসতে পারে না। আর ওর কোমরের মধ্যে কিন্তু এখন ভরটা ছাড়াও যাবে না, মানে ওর ওজনটা ছাড়াও যাবে না, তাহলে কিন্তু কোমরে প্রেশার পড়বে, পরবর্তীতে গিয়ে ওর ক্ষতিও হতে পারে, সেটা আমি কখনোই চাবো না। তাই আমার ছেলেকে কিন্তু এখন আমি বসাই না, আর বসানোর অভ্যেসটাও করাই না, যে চেষ্টা করে দেখি একটু বসতে পারে নাকি। এখন ওর বয়স না, ও এখন বসতে পারবেও না, ওর পুরো সাপোর্টটাই আমার হাতের উপর ছিল, ওকে কিন্তু বসানো হয় না। আর ও এখনো বসতে পারে না, কারণ ও তো অনেকটা ছোট, 4 মাস বয়সে কোনো বাচ্চা বসতে পারে না। তো এইটুকু তোমাদের তো বোঝা দরকার, তাই না? আর জানি না কেন তোমাদের এরকমটা মনে হয়েছে যে ও নিজে নিজেই বসে আছে, ও একা একা বসেনি, আমি ওকে ধরেছিলাম, পুরো ওর ওজনটা আমার হাতের উপর ছিল। তো আশা করি তোমাদের আমি
মানে মনের মধ্যে যে কোশ্চেনটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কিরকম লাগলো জানিও, আর তোমাদের হয়তো আমার ভিডিওটা থেকে অনেকেরই উপকার হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।